সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকে অনেকগুলো জিনিস একসাথে ঘটেছে। অ্যাকচুয়ালি এই সপ্তাহটি ঘটনা বলছিল, কিন্তু আপনারা জানেন যে এই অনুষ্ঠানে অ্যানালাইজ করে থাকি এবং তথ্য তুলে ধরি যেটি আমাদের সবার কাজে লাগে। সো প্রথম কথা হচ্ছে, জব মার্কেটের রিপোর্ট আজ বেরিয়েছে। স্টক মার্কেট মিনি ক্র্যাশ করেছে, ভালোই ক্র্যাশ করেছে। ওকে, এবং ইন্টারেস্ট রেট তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? আর তেলের দাম বাড়ছিল, এখনও বাড়ছে, খুব একটা কমেনি। আমি গতকাল দেখেছি $93, আজকে $91.20। সো সেটিও বেড়ে যাচ্ছে। তাহলে অর্থনীতিতে আপনার উপরে আমার উপর চাপটা কোথায় আসবে সেটি তুলে ধরবো, এবং স্টক মার্কেটে যারা আছে তারা বুঝে যাবেন, খেয়াল করে দেখবেন কি হয়েছে এবং কোথায় হয়েছে, কোন সেক্টরে হয়েছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর দুটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। একটি হচ্ছে ইমিগ্রেশন রিলেটেড, যেটি বলছে যে ওয়ার্ক পারমিট আরও কঠিন করতে যাচ্ছেন তারা। ওকে, ওয়ার্ক অথরাইজেশন, নট ওয়ার্ক পারমিট, ওয়ার্ক অথরাইজেশন। আরেকটি হচ্ছে স্ন্যাপ বেনিফিট, অর্থাৎ যে ফুড স্ট্যাম্পের বেনিফিট, এটি হারাতে যাচ্ছেন অনেকে। এটি আসলে কার্যকর হয়ে গেছে জুনের 3 তারিখ থেকে, অর্থাৎ গত শুক্রবার থেকে। গত বুধবার থেকে, আজকে 5 তারিখ। সো কেন বন্ধ হয়ে যাচ্ছে, কাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, আপনি কেন পাচ্ছেন এবং আপনি পেতে হলে আপনাকে কী করতে হবে, এই সব কিছু আমি তুলে ধরবো। দিস ইজ অল কামিং ফ্রম লেবার ডিপার্টমেন্ট। সো আপনারা একটু শেষ পর্যন্ত থাকলে এটিও দেখে নেবেন, অথবা পরে যখন সোশ্যাল মিডিয়াতে যাবে তখন আপনার ইচ্ছে মতো দেখে নেবেন। চলুন শুরু করি জব মার্কেট আপডেট থেকে। আপনারা জানেন, মাসের প্রথম শুক্রবার দ্য ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স রিপোর্ট করে থাকে আজ ফ্রাইডে। সেই রিপোর্টটি হচ্ছে এরকম। তারা বলছেন যে গত মাসে 1,72,000 কর্মসংস্থান তৈরি হয়েছে, মোর দেন এক্সপেক্টেড। এবং আমি যদি বলি তাহলে গ্রোথটা হচ্ছে আনএক্সপেক্টেডলি সার্জ, বেড়ে গেছে হঠাৎ করে। ওকে, ইন মে অ্যাজ দ্য লেবার ডিপার্টমেন্ট মার্কেট, মানে তারা বলছেন যে এটা এখন কন্টিনিউ একটা সলিড ইয়ার অফ এক্সপেনশন। আপনারা জানাবেন আপনারা কি মনে করেন। আরও কিছু তথ্য আমি তুলে ধরছি। নন পেরোল ফার্ম, অর্থাৎ কমপ্লিটলি সিজনালি অ্যাডজাস্টেড, বলছে 1,72,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে এই পিরিয়ডে। এটি গত মাসের আগের মাসে, মে মাসের আগের, যেটি এপ্রিলে, সেটি হয়েছিল 1,69,000, অর্থাৎ তার থেকে কিছুটা কম। ওকে, ইন এপ্রিল। কিন্তু অনেক উপরে ডাও জোন্স ইন্ডাস্ট্রিজ, যারা এক্সপার্ট আছেন, ডাও জোন্স কনসেনসাস, তাদের এস্টিমেট ছিল যে 80 লক্ষ, কেউ বলছিলেন 1 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। ওকে, নাও পরবর্তী, এটি যেটি আপনারা দেখছেন এটি হচ্ছে গত 5 বছরের চার্ট, 2022 সাল থেকে 2026 সাল। এখানে আমি এটি থাকি, কিছুক্ষণ পরে আমি আসবো। আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু স্টেডি রয়ে গেছে 4.3%, অ্যাজ এক্সপেক্টেড, যেটি আশা করছিলেন অনেকেই। ওকে, খুব ভালো কথা। ব্রেথ অফ জবস গেইন ইমপ্রুভড ইন মে, অর্থাৎ অনেক কর্মসংস্থান তৈরি হচ্ছে মে মাসে, গত মাসে। মাল্টিপল সেক্টরস আমরা দেখেছি সলিড অ্যাডভান্স, বেশ কিছু সেক্টর আছে সলিড কর্মসংস্থান তৈরি হচ্ছে। আমি এখন এই সেক্টরগুলোর প্রথমে আমি তুলে ধরবো। এইখানে আমরা যাই, যেটি পরবর্তী চার্টটি যদি আমরা দেখতে পারি। থ্যাংক ইউ। এই যে সেক্টরগুলোতে কর্মসংস্থান তৈরি হয়েছে, লিজার অ্যান্ড হসপিটালিটি, আপনারা ধরে নেবেন ভ্রমণ, রেস্টুরেন্টস, বার্স, এই সমস্ত জায়গায়, যেখানে 70,000 কর্মসংস্থান তৈরি হয়েছে। আমার একটা থিওরি আছে, আগামী এই মাসে কিন্তু ওয়ার্ল্ড কাপ সকার, অনেকে ওয়ার্ল্ড কাপ ফুটবল বলে থাকেন, এটি শুরু হতে যাচ্ছে। সো আইনো ইমিগ্রেশনের অনেক সমস্যা আছে, ট্যুরিস্ট আসার ব্যাপারে অনেক সমস্যা আছে, তারপর আমি মনে করি এটি একটি পজিটিভ ইনফ্যাক্ট, যার জন্য আমরা দেখছি এই সেক্টরে 70,000 কর্মসংস্থান তৈরি হয়েছে। দিস ইজ মাই থিওরি। এটির এখন ব্যাখ্যা আমরা হয়তো কয়েকদিন পরে পাবো। আসলে এই সেক্টরে প্রতি মাসে কর্মসংস্থান তৈরি হচ্ছিল 14,000 পার মান্থ অ্যাভারেজ। ওকে, গত 1 বছর ধরে। সো 70,000, হিউজ জাম্প, 50,000 প্লাস, রাইট? লোকাল গভর্নমেন্ট, নট দ্য গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, কাউন্টি গভর্নমেন্ট, তারা যোগ করেছেন, কর্মসংস্থান তৈরি করেছেন নতুন 55,000, 55,000। হেলথ কেয়ার, যেটি সবচেয়ে বেশি রিপাবলিকান অ্যান্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কমাচ্ছেন, এই সেক্টর দেখেছে বড় সড়ো কন্ট্রিবিউশন আছে এই জব সেক্টরে। হেলথ কেয়ার সেক্টরে আসলে 35,000 নতুন হায়ার হয়েছেন, একেবারে ব্র্যান্ড নিউ, নো রিহায়ার, নাথিং, নিউ হায়ার। ওকে, এটা নর্মালি তারা প্রতি মাসে, এবং সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, আপনারা জানেন যে বিভিন্ন খাতে, যখন আমরা সেবামূলক খাতে থেকে সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, এটিও লোকাল গভর্নমেন্টের আন্ডার হয়ে থাকে, বা অনেক সময় সেবামূলক নন প্রফিট হয়ে থাকে, তারাও যোগ করেছেন 12,000 কর্মসংস্থান। ওকে, নাও এরপরে স্টক মার্কেট কেন ক্র্যাশ করলো? দিস আর অল গুড নিউজ, এগুলো সব ভালো খবর। সো দেন ওয়াই স্টক মার্কেট ফেল? পরবর্তীটা আমরা কি দেখবো। থ্যাংক ইউ। ওকে, স্টক মার্কেট পতন করেছে। আমি যখন এটি নিচ্ছি,
এটি নিয়ে কাজ করছি, তখন বাজে আমার মনে হয় 12:30 না 2:30টার দিকে হবে। এরপরে আরও পড়েছে স্টক মার্কেট। ওকে, সো কেন ভালো জব মার্কেট, কর্মসংস্থান তৈরি হচ্ছে, স্টক মার্কেটের পতন কেন হলো? ওয়েল, ডিপেনিং ফিয়ার্স আমরা বলে থাকি, অর্থাৎ ভয় বা ভীতি বেড়ে গেছে হঠাৎ করে। কেন? এখন মানুষ প্রশ্ন করছেন যে এই যে ডিউরেবিলিটি আছে, এআই ট্রেড যে হচ্ছে, এটা কতখানি আসলে ডিউরেবল, কতখানি স্থায়ী এটার। এবং অনেকেই বলছেন, বিভিন্ন ব্যাংক সহ অনেকে বলছেন যে ইন্টারেস্ট রেট বাড়তে যাচ্ছে, হায়ার ইন্টারেস্ট রেটস ফলোয়িং জব রিপোর্ট যখন এত ভালো এসেছে, তার মানে কি ইন্টারেস্ট রেট কমার সম্ভাবনা নেই। ওকে, সাথে সাথে ন্যাসড্যাক ড্রপ করলো। দ্য টেক হ্যাভি ইন্ডেক্স went down 3%, driven by 5% decline by NASDAQ stocks. NVIDIA, by the way, NVIDIA 5% পড়েছে, it's a huge drop আপনি যদি, and 6% drop কোথায়? Broadcom. ওকে, সো রিলেটিভলি এদের অবশ্য ব্রডকামের গাইডেন্স খুব রিলেটিভলি কম, লো ছিল, ইট ওয়াজ রিলেটিভলি উইক গাইডেন্স অন ওয়েডনেসডে গত সপ্তাহে, যার জন্য অনেকেরই কিন্তু ভীতি তৈরি হয়েছিল এআই ডিম্যান্ডটা নিয়ে, যে এই ডিম্যান্ডটি কতখানি উপরে যাবে, কতখানি শক্তিশালী হবে। অনেকে বলছেন এই ডিম্যান্ডটি এত দ্রুত হয়তো গ্রো নাও করতে পারে, এক্সপেকটেশনটা বেশি হয়ে গেছে এরকম। সো দ্য এক্সপেকটেশন ফর অ্যান ইন্টারেস্ট রেট হাইক, অর্থাৎ এখন ইন্টারেস্ট রেট কমানোর কথা আমরা বলছিলাম বেশ কিছুদিন ধরে, কবে কমবে। আপনারা জানেন যে এই মাসের 17 তারিখে তাদের মিটিং আছে, আগামী মাসে মিটিং আছে, সেপ্টেম্বরের মিটিং আছে, অক্টোবরের মিটিং আছে। সো এক্সপেকটেশনটা হচ্ছে ইন্টারেস্ট রেট কবে কমবে ফেডারেল রিজার্ভ এই বছর, সেটি তো এখন ভুলে যেতে পারেন। এখন সবাই বলছে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। এই যে জব রিপোর্টের সাথে এত শক্তিশালী লেবার মার্কেট, ইন্টারেস্ট রেট কমার জায়গায় ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ট্রেডার্স যারা আছেন স্টক মার্কেট, তারা বলছেন, নিয়ারলি 70% তাদের মধ্যে আছে, তারা বলছেন অফিসিয়াল উইল হাইক দ্য রেট, অর্থাৎ ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিবে। কবে নাগাদ? এই বছরের শেষ নাগাদ, ফরগেট অ্যাবাউট কমা। ওকে, যেটি আমরা কয়েক মাস আগেও আশা করছিলাম, যেটি আপনারা দেখছেন, এটা অ্যাকর্ডিং টু সিএমই ওয়াচ টুল, অ্যান্ড এটি হচ্ছে ডিসেম্বরের। আমি বাকিগুলি বাদ দিয়ে চলে গেছি, কারণ এর মধ্যে রেট করার সম্ভাবনা নেই। ডিসেম্বরে কি হবে সেটি আমার সম্ভাবনা ছিল। এখন শুনতে পাচ্ছি যে এই বছর হয়তো এমনও হতে পারে ইন্টারেস্ট রেট দুবার বাড়তে পারে। এর মধ্যে 10 ইয়ার ট্রেজারি উপরে চলে গেছে, দিস ইজ নট এ গুড সাইন, তার মানে মর্টগেজ ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। ওকে, নাও এই সমস্তই যখন হচ্ছে, একটি জিনিস বলে রাখা ভালো, যারা স্টক মার্কেটে আছেন স্পেশালি, আপনারা খেয়াল করেও দেখবেন কোন কোম্পানিগুলি আজকে সব লাল হয়ে গেছে, অর্থাৎ লাল আমরা স্টক মার্কেটের ভাষা বলি, অর্থাৎ মাইনাসে চলে গেছে। ওকে, খেয়াল করে দেখবেন, দিজ আর অল চিপ কোম্পানি, হার্ডওয়্যার কোম্পানি, এআই, এনভিডিয়া, গুগল, ওকে, এই ধরনের যত কোম্পানি আছে, টেসলা, সব কিছু, রাইট। পক্ষান্তরে আপনি দেখবেন যে সার্ভিস সেক্টর, ফার্মাসিউটিক্যাল, এরা কিন্তু ঠিকই আছে, এরা ভালো করছে। সো কোনো একটি এটি সম্পূর্ণ ক্র্যাশ নয় স্টক মার্কেটের, ইটস এ সেক্টর, আপনার মনে রাখতে হবে। এরা এত দ্রুত গত 2 মাসে উঠে গেছে। জাস্ট খেয়াল করে দেখুন, এএমডি যারা আছেন স্টক মার্কেটে, এএমডি এপ্রিল মাসে ছিল $198, $198, ইট ওয়েন আপ টু 500 or close to $500, $452 at the high. Okay, 500 something I think. Okay, now it dropped. Of course, আপনি কত উপরে যাবেন? What goes up, একটা কথা আছে স্টক মার্কেটে, ওয়াল স্ট্রিটে, সেই ঠিক আছে, স্টক মার্কেটিংয়ে এলিভেটর ধরে উপরে যায় যখন ঊর্ধ্বগামী থাকে, যখন নিচে নামে তখন কিন্তু সিঁড়ি বেয়ে নিচে নামে। ইটস ট্রু। যারা আছেন স্টক মার্কেটে, বি ভেরি কেয়ারফুল। আপনারা অনেকে বাটাম কিনতে যাবেন, বাট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য বাটাম। ওকে, এই সমস্ত কথা যখন আমরা বলছি, মিডল ইস্ট কিন্তু ইরান ইউএস ইসরায়েল ওয়ার কিন্তু বন্ধ হয়নি, বন্ধ হওয়ার কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না, বরঞ্চ আমরা টিট ফর ট্যাট দেখছি। এখান থেকে কেউ মিসাইল মারছে, ওখান থেকে কেউ মিসাইল মারছে, এখান থেকে কেউ কিছু করছে, ওখানে কুয়েতে আক্রমণ হচ্ছে, এবং যার ফলে হরমুজ প্রণালী কমপ্লিটলি বন্ধ হয়ে আছে। বিশ্বের 20% তেল এখান থেকে বের হয়ে আসে এই হরমুজ প্রণালী থেকে, এবং বিশ্বের একটা বৃহৎ সংখ্যক তেল উৎপাদনকারী দেশ এই গলফ কান্ট্রিজগুলো, সৌদি বলেন, বাহরাইন বলেন, ওমান বলেন, কাতার, কুয়েত, ইরাক, ইরান, সব এখানে। সো এই অয়েল ক্রাইসিস কিন্তু একটা ওয়ার্নিং সাইন দিচ্ছে আমাদেরকে। সো এখন এইরকম যদি চলতে থাকে, হোয়াট ইজ নেক্সট, আমাদের পরবর্তী কি? তো এই সেকশন অফ দ্য প্রোগ্রাম আমি আপনাদেরকে মেজর আপডেটগুলো তুলে ধরবো অফ দ্য অয়েল সিচুয়েশন। নাও একটি ব্যাপারে আমি ওয়ান্ট টু বি ভেরি ক্লিয়ার, কেউই কিন্তু সঠিকভাবে জানে না, সঠিকভাবে কেউ জানে, নোবডি নোজ এক্স্যাক্টলি ওয়ের অয়েল প্রাইসেস আর হেডেড, কোন দিকে যাচ্ছে অয়েল প্রাইস। যেমন গতকালকে আমি যখন এই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছি, অনুসন্ধান করছি, রিসার্চ করছি, তখন ব্যারেল WTI ব্যারেল
per barrel was $93. আজকে সকালে আজকে যখন দিন শেষ হলো তখন এর 91.20 সেন্টস। কিন্তু এটা হঠাৎ করে $100 চলে যেতে পারে। সো অয়েল প্রাইস কোন দিকে যাচ্ছে নেক্সট উইক অর নেক্সট মান্থ উই ডু নট নো, কেউ জানে না। বাট উই নো হোয়াট, আপনি একটি জিনিস কি জানেন? And I'll tell you this. When you have multiple organizations, অনেক অর্গানাইজেশন যখন আছে, তারা রেজ করছেন কনসার্ন ইন্ডিপেন্ডেন্টলি, আলাদা আলাদা হবে অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, দেন তখন আপনার উচিত হবে অ্যাটেনশন দেওয়া। ইটস ওয়ার্থ পেইং অ্যাটেনশন টু দিস। সো টুডে ইন দিস সেকশন আমি কথা বলবো, আমি আপনাদের কাছে তুলে ধরবো দ্য ওয়ার্নিংস যেগুলো ইস্যু করা হয়েছে এই সমস্ত বড় বড় ইনস্টিটিউশন থেকে। সো ইন দিস নো পার্টিকুলার অর্ডার, অর্থাৎ যেটি আগে দেখছেন এটি বেশি গুরুত্বপূর্ণ, যেটি পরে দেখবেন কম গুরুত্বপূর্ণ, এরকম কোনো অর্ডার নেই। দ্য ওয়ার্নিং ইস্যুড বাই অয়েল কোম্পানিজ যেটি আছে সেটা হচ্ছে কি, তারা এসেনশিয়ালি যেটি বলছেন অ্যান্ড যেই কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে, এবং এটা খুব ওকে, যে কারণে আরও বেশি বাড়েনি এখন পর্যন্ত, তার মানে এই না যে বাড়েনি, অনেক বেড়ে গেছে, হায়ার ইয়েট, এর চেয়েও বেশি হওয়া উচিত ছিল, মোর দেন অলরেডি হ্যাজ, ইজ কারণ হচ্ছে the world has been drawing on oil reserve। কারণটা কি হচ্ছে, এর চেয়েও বেশি বেড়ে যাওয়ার কথা ছিল, $130 $40 হয়ে যেত ব্যারেল, সর্বনাশ হয়ে যেত আমাদের সবাই, কিন্তু এটা হয়নি কারণ পৃথিবীর বিভিন্ন দেশ তারা এখন তাদের রিজার্ভে হাত দিয়ে দিয়েছেন। কিন্তু এই যে কুশনটি আছে, এই যে সহ্যের যে মাত্রাটা আছে, এটি কিন্তু এখন কমে এসেছে। ইটস নিয়ারলি গন, নট নারলি, নিয়ারলি গন। ওকে, অর্থাৎ বেশি দিন আপনি রিজার্ভ দিয়ে চালাতে পারবেন না। সো we are going to start with ExxonMobil। ExxonMobil কি বলছেন আপনি যেটি দেখছেন, ওকে, সেটি হচ্ছে ExxonMobil's সিনিয়র ভিপি নিল চ্যাপম্যান, উনি বলছেন, and this is the oil inventory, তাদের যে অয়েল ইনভেন্টরিজ আছে এটি কমে এসেছে, fell towards minimum threshold। ওকে, সো অয়েল যদি এরকম হয়, কারেন্ট আমি যখন বলছিলাম $93 ছিল, তার আগের দিন পরে $93 হয়েছিল, এরকম আপনি ধরেন 90-ish ব্যারেল। ওকে, সো এটি কোথায় যেতে পারে, $160 ব্যারেল ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম। যদি সেটা হয় তাহলে তো মানে বিরাট অবস্থা হয়ে যাবে। চ্যাপম্যান বলছেন, অ্যান্ড আই কোট, ওনার উক্তি তুলে ধরছি, উই আর অ্যাপ্রোচিং আনহার্ড অফ ইনভেন্টরি লেভেল, অর্থাৎ যে ইনভেন্টরি লেভেল আমাদের আছে এরকম কম ইনভেন্টরি লেভেল আমাদের কখনো ছিল না। আই নিড রিয়েলি লো লেভেল। ইউ ক্যান ডিবেট ওয়েদার দ্যাটস গোয়িং টু হিট দ্য 2 weeks or 3 weeks, মানে যে লেভেলে আসছি আমরা এখন 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ পর্যন্ত হয়তো চলতে পারবো। বাট ওয়ান্স ইউ গেট টু দ্যাট পয়েন্ট, যখন এই পয়েন্টে চলে আসবেন আপনি, দেন আপনি নিশ্চিত থাকতে পারেন এখন যে তেলের প্রাইস দেখছেন এটি হু করে আরও উপরে চলে যাবে। অ্যান্ড আই ওয়ান্ট টু শো ইউ দিস, যেটি আপনারা দেখছেন। সো এটি আসছে ফ্রম সিইও অফ শেভরন। ওকে, অ্যান্ড উনি কি বলছেন, যেটি বলছেন সেটি হচ্ছে গত সপ্তাহের কথা। দ্য বাফার, আপনারা জানেন যে একটা কুশন আমরা বলি, দুটার মাঝে একটু ডিফারেন্স থাকে। দ্য বাফার অ্যান্ড দ্য শক অ্যাবজর্বার, আপনি জানেন গাড়ি যখন কোনো গর্তে পড়ে তার শক অ্যাবজর্বার থাকে, সেটি ধরে নেয় যাতে আপনি ঝাঁকিটি কম খান। বলছেন যে দ্য বাফার অ্যান্ড দ্য শাক অবজারভার্স আর বিং স্টেডিলি ড্রন ডাউন, এবং যে অ্যাবিলিটি আছে মার্কেটের অ্যাবজর্ব করে নিবে দিস ইমব্যালেন্স, এটি ড্রাস্টিকলি কমে আসছে টুডে ভার্সেস আমরা যেখানে শুরু করেছিলাম, দিস ইজ লাইক 2 months ago। আগামী কয়েক সপ্তাহে আমরা কি দেখতে পারি, উই আর লাইকলি টু সি আ প্রেশার ফ্লো ডাইরেক্টলি ফিজিক্যাল প্রাইস, যেই অবস্থায় আমরা নেমে এসেছি এটির প্রতিফলন আমরা মার্কেটে দেখব ফিজিক্যালি সব কিছু, অর্থাৎ আক্ষরিক অর্থে সব কিছুর প্রাইস, অর্থাৎ তেলের দাম আরও বেড়ে যাবে। অ্যান্ড দের ইজ মোর আপওয়ার্ড প্রেশার, এবং তারপরেও আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। কবে? এই মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে। অ্যান্ড সার্টেনলি জুলাই, কারণ জুলাই থেকে আমেরিকার ভ্যাকেশন শুরু হয়ে যায়, ডিম্যান্ড বেশি, সাপ্লাই কম। এমনি সাপ্লাই থাকার পরেও ডিম্যান্ড, প্রতি জুনে তেলের দাম কিন্তু বেড়ে যায়, জ্বালানি তেলের দাম। এবার তো সাপ্লাই নেই, কাজেই ডিম্যান্ড আছে, অ্যান্ড ইটস ক্যান বি মোর এক্সপেন্সিভ। নাও টু কনফার্ম অয়েল কোম্পানিরা কি বলছেন, ওকে, উই টেক এ লুক এট দ্য ওয়ার্নিং ইস্যুড। কে এই ওয়ার্নিংগুলো ইস্যু করছে? IEA, দ্য ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। দ্য IEA তারা বলছেন দ্য রেড জোন হচ্ছে জুলাই হচ্ছে তাদের রেড জোন, ওর খুব বেশি হলে অগাস্ট মাস। বাট ইউ নো হোয়াট, আমি একটি জিনিস পয়েন্ট আউট করতে চাই আপনাদের সবার জন্য, এবং প্লিজ
নোট দ্যাট যে অয়েল ইনভেন্টরি কিন্তু ডোন্ট হ্যাভ টু ফল বিলো এ রেড জোন। এমন নয় যে আমাদের যে ইনভেন্টরিটা আছে এটা কোনো রেড জোন বা লেভেলের নিচে যেতেই হবে প্রাইস বাড়ার জন্য, ইন অর্ডার টু প্রাইস টু গো স্পাইক আপ, রাইট? ওকে, সো যেটি আমি বলার চেষ্টা করছি, যদি মানুষ দেখে যে গতিটা কোন দিকে যাচ্ছে, কিসের যুদ্ধের গতি, তেলের গতি এবং রিজার্ভের গতি, দ্য ট্রাজেক্টরি রেড জোনের দিকে যাচ্ছে, অর্থাৎ নামতে নামতে এমন একটা ভীতিকর অবস্থায় চলে আসছে রিজার্ভ, এবং কোনো সলিউশন আমাদের চোখের সামনে নেই, দের ইজ নো রেজুলেশন, ইরান ইসরায়েল আমেরিকা ওয়ারের কথা বলছি, নো রেজুলেশন ইন সাইট, তাহলে কি হবে? অফকোর্স প্রাইস বাড়া শুরু করবে হু করে, উইল স্টার্ট স্পাইকিং হায়ার অ্যাজ উই অ্যাপ্রোচ দ্য ডেঞ্জার জোন। ওকে, নাও আই ওয়ান্ট ইউ টু টেক এ লুক এট দিস, যেটি আপনি দেখছেন, এটা হচ্ছে আইই এর অয়েল মার্কেট রিপোর্ট। ওকে, এর পরের পাতায় আমরা চলে যাব, সো ইউ ক্যান সি তারা কি বলছেন, এবং যেটা আপনারা দেখছেন আপনাদের সবার সামনে এটি আছে এ লিটল বিট স্মলার ফন্ট, পরে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখলে একটু বড় করে দেখে নেবেন। আমি আপনাদের জন্য পড়বো, আই উইল রিড দিস হাইলাইটেড এরিয়া, যেখানে আমি হাইলাইট করেছি কারণ রিপোর্টটা খুব ছোট করে লেখা। It reads out from the Gulf countries. Gulf country থেকে, the Gulf countries affected by closure of a Strait of Hormuz. এটা আপনাদের কাছে কোনো নতুন না, সবাই আমরা জানি গলফ কান্ট্রি সবাই অ্যাফেক্টেড, কারণ স্ট্রেট অফ হরমুজ বন্ধ। অ্যান্ড এই বন্ধ হওয়ার আগে 14.14 মিলিয়ন ব্যারেল পার ডে তারা এখান থেকে বের করে নিয়ে আসতো। 14.4 মিলিয়ন ব্যারেল পার ডে প্রি ওয়ার লেভেল। ইন এপ্রিল OECD কান্ট্রিজ অথবা গালফ কান্ট্রিজ অন ল্যান্ড স্টক তাদের কিন্তু কমে একদম গোতা খেয়ে নেমেছে, প্লমেটেড, রাইট? 146 মিলিয়ন ব্যারেল। ওকে, সো ওয়াইল ভিজিবলি নন ওসিডি স্টক 24 মিলিয়ন ব্যারেল কমে এসেছে, এবং হেয়ার যেটি আপনি দেখছেন IEA তারা বলছেন হরমুজ প্রণালী যেটি আছে, দ্য হরমুজ ট্যাঙ্কার ট্রাফিক এখনও কিন্তু রেস্ট্রিক্টেড, কেউ কিন্তু যেতে পারছে না। কিউমুলেটিভ সাপ্লাই লস, যেটা সম্পূর্ণভাবে সাপ্লাই লস গালফ প্রডিউসার যারা আছেন, এটি কিন্তু আসলে এক্সিড করে গেছে 1 বিলিয়ন ব্যারেল, অর্থাৎ তখন থেকে 2 মাসের মধ্যে যে পরিমাণ তেল বের হতো এখান থেকে সেটির পরিমাণ হতো 1 বিলিয়ন ব্যারেল। মনে রাখবেন 1000 মিলিয়নে 1 বিলিয়ন, সেটি আমরা লুজ করেছি এই সাপ্লাই। অন দ্য সাপ্লাই সাইড সৌদি আরবিয়া, UAE তারা সাকসেসফুলি কিছুটা হলে রিডাইরেক্ট করেছেন তাদের এক্সপোর্ট, কিসের মাধ্যমে? টু দ্য টার্মিনালস লোডিং আউটসাইড অফ দ্য স্ট্রেট, তারা পাইপলাইন বসেছিলেন আগে, সেখান থেকে কিছু করছেন, বাট দ্যাটস নট এনাফ। অ্যাট দ্য সেম টাইম স্টকস ফ্রম দ্য কমার্শিয়াল গভর্নমেন্ট স্ট্র্যাটেজিক স্টোরেজ সাইট ইন দ্য কনজিউমিং কান্ট্রিজ, অর্থাৎ যারা ভোক্তা আছেন, বাংলাদেশ, ইন্ডিয়া, ফিলিপাইন্স, থাইল্যান্ড, এভরিবাডি ইনক্লুডিং আমেরিকা, আপনি আমি, আমরা কি করছি? আর ফ্লোয়িং ইনটু দ্য মার্কেট অফসেট কি করছে? স্টক পাইল থেকে, অর্থাৎ স্টোরেজ থেকে এটি বের করে নিয়ে আসা হচ্ছে, ছাড়া হচ্ছে মার্কেটে, যাতে একটা ব্যালেন্স তৈরি থাকে, কোনো মতো একটা ব্যালেন্স থাকে। ইট অফসেটস দ্য লসেস। বাট আই ওয়ান্ট টু শো ইউ দিস, এক্সকিউজ মি, দ্য সিচুয়েশন আমেরিকার যে ইউনাইটেড স্টেটস আমেরিকার যে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ যেটি আছে, SPR বলা হয়ে থাকে, স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, জাস্ট অ্যাজ ইউ নো, এটা হচ্ছে আমেরিকার এমার্জেন্সি স্টক পাইল অফ অয়েল, এখানে সব মজুত করে রাখা হয়। অ্যান্ড দিস ইজ হাউ মাচ অয়েল উই হ্যাভ রাইট নাও SPR-এ। এই চার্টটি 44 বছর, এখন থেকে শুরু করে 44 বছর পুরো পেছনে ফেরত যাচ্ছি আমরা। 1992 সালে, ওকে, আমরা যখন এটা শুরু হয়েছিল 1982 সালে, আমি দুঃখিত, 1982 সালে এটি শুরু হয়েছিল, অ্যান্ড তখন ছিল 270 মিলিয়ন ব্যারেল SPR-এ। 27 বছর লেগেছিল, পরবর্তীটা যদি দেখি 27 বছর লেগেছিল এটি ফিল আপ করতে, 27 মিলিয়ন, যেখান থেকে 27 মিলিয়ন ব্যারেল থেকে 725 মিলিয়ন ব্যারেলে আনতে 27 বছর লেগেছিল। অ্যান্ড দেন প্রেসিডেন্ট বাইডেন, ওকে, গ্যাসোলিন প্রাইস কমানোর জন্য, এবং এখন প্রেসিডেন্ট ট্রাম্প গ্যাসোলিন প্রাইস যাতে বরাবর থাকে মার্কেটে, এখান থেকে দিচ্ছেন, ইটস ড্রেইনিং ইট, অলসো অ্যান অ্যাটেম্পট টু লোয়ার দ্য কিপার প্রাইস যাতে ঠিক থাকে। এখন $5 $6 আছে, $6.5 যাতে $10 না যায়, এটি ছিল তাদের। ওকে, সো
কেন প্রেসিডেন্টরা এখান থেকে ড্রেন করছেন এনার্জি অয়েল রিজার্ভ থেকে, কেন, কি কারণে? দ্য অনেস্ট ট্রুথ হচ্ছে ইটস অল পলিটিক্যাল। এটি হচ্ছে একটা অ্যাটেম্প যাতে কোনোভাবে আপনি প্লাগ করতে পারেন সাপ্লাই ডিফিসিয়েন্সি, কারণ সাপ্লাই তো নেই, সো দ্যাট অয়েল যাতে, গ্যাসোলিন প্রাইস যাতে একেবারে ডোন্ট স্পাইক আপ ফাস্টার, যাতে করে একেবারে হু হু করে না বেড়ে যায়, কারণ তাহলে আপনার প্রেসিডেন্সিও টিকবে না, যেই থাকুক সে ক্ষমতায়। অ্যান্ড অফকোর্স দ্যাট ইজ ওয়াই। সো ওয়াই ডু দে কেয়ার? তারা কেন কেয়ার করবে এটার ব্যাপারে? প্রাইস বাড়ছে গ্যাসোলিন, তারা তো বিলিয়নিয়ার, বাইডেন বলেন ট্রাম্প বলেন, ডাজন্ট ম্যাটার। ওয়াই ডু দে কেয়ার? ইট ইজ ইন অর্ডার টু উইন মোর ভোটস। আপনারা জানেন নভেম্বরে ইলেকশন আসছে এবং এটি প্রায় হয়ে থাকে। তো এরকম যখন ইলেকশনের আগে আসে বা তাদের একটা লক্ষ্য থাকে যাতে করে তারা ভোট বেশি পান, প্রাইস দ্রব্যমূল্য ঠিক থাকে, এবং দ্য মিড টার্ম ইলেকশনস আপনারা জানেন রাইট অ্যারাউন্ড দ্য কর্নার। নাও উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ড্রপ রাইট হিয়ার। ওকে, পরবর্তীতে যদি দেখি আমরা, যেই ড্রপটি আপনি এখন দেখছেন অন স্ক্রিনে, দিস ইজ জাস্ট স্টার্টিং, এটা মাত্র শুরু হয়েছে, অ্যান্ড ইটস গোয়িং ফাস্ট, অর্থাৎ রিজার্ভ খুব দ্রুত কমে আসছে। a release of 9.1 billion barrel, 9.1 billion নেমে এসছে, and then short of all the time high releases set the prior weeks, যে কোনো উইকের চেয়ে এটি হচ্ছে 9.1 বিলিয়ন, যে কোনো সময় চেয়ে বেশি ছাড়া হচ্ছে এখন। and look, it is not like we have luxury of huge stockpile, আমাদের এরকম লাক্সারি নেই যেরকম আগে ছিল anymore, ওকে, সেই লাক্সারিটা নেই। কোনো একটি সময়ে 725 মিলিয়ন ব্যারেল ছিল একদম হাইটে, সবচেয়ে উপরে। নাও এই মুহূর্তে সেটি অর্ধেকেরও নিচে নেমে এসেছে 365 মিলিয়ন ব্যারেলে। দ্যাটস May 22, যেই ডেটটা আপনারা দেখতেছেন, গত মাসের, এই মাসেরটা আমি এখনো পাইনি, অ্যান্ড ইটস ড্রপিং ফাস্ট, আরও দ্রুত কমে আসছে। জাস্ট লুক অ্যাট ওয়ে উই আর টুডে কম্পেয়ার টু প্রিভিয়াস পিরিয়ড, আগের পিরিয়ডে কোথায় ছিলাম। 365 মিলিয়ন ব্যারেল হিস্টোরিক্যালি, ঐতিহাসিকভাবে খুব লো, অ্যান্ড এগেন এটি কিন্তু খুব দ্রুত কমে আসছে, ইটস ফলিং ফাস্ট। সো ইয়েস, দিস ইজ গেটিং কনসার্নিং, এটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে, বাট ইউ নো হোয়াট, আ লিটল বিট ওয়াইল্ড। আরও বড় যে জিনিসটা আমাদের জানা উচিত সেটি হচ্ছে এরকম, আমরা রিলিজ করছি আ ম্যাসিভ অ্যামাউন্ট অফ অয়েল, ক্রুড অয়েল ফ্রম এনার্জি অয়েল রিজার্ভ, সেটি তো বুঝে গেছেন, রাইট? বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আবার এক্সপোর্টও করছি আমাদের রিজার্ভ থেকে। আমাদের যথেষ্ট, আমেরিকাতে যথেষ্ট নাই বলে আমরা রিজার্ভ থেকে নিয়ে খরচ করছি, মার্কেটে ছাড়ছি। অ্যাট দ্য সেম টাইম আমেরিকা আবার এক্সপোর্ট করছেন কাদের কাছে? ইউরোপিয়ান অ্যালাই অ্যান্ড এশিয়ান অ্যালাইজের কাছে। কোয়েশ্চেন হতে পারে, আরে আমরা কেন, উই আর নট প্রোটেক্টিং আওয়ার এমার্জেন্সি রিজার্ভ, রাইট? বাট ইউ নো হোয়াট, দ্য অ্যান্সার ইজ ভেরি সিম্পল। ইট ইজ, সবচেয়ে কারণ হচ্ছে, ইটস প্রবাবলি বিকজ অ্যালাইজ যারা আছে, আমেরিকার মিত্র দেশ যারা আছে, তারা ভেরি আপসেট উইথ দ্য ইউএস রাইট নাও। অ্যান্ড এতটাই আপসেট বিকজ এই যুদ্ধ শুরু না হলে তো তারা এই অবস্থায় পড়তেন না। সো আমেরিকা তো এতটুকু করতে পারে, দিস ইজ অ্যাট লিস্ট হোয়াট ইউএস ক্যান ডু ফর দ্যাম ইন অর্ডার আওয়ার অ্যালাইজ নট টু বি টার্ন অন আমেরিকা, কারণ অলরেডি তারা পিঠ ঘুরিয়ে নিয়েছেন, আর মুখ ঘুরিয়ে নিয়েছেন। বাট নাও অ্যাগেন, হাউ লং ক্যান দিস গো অন? কতদিন চলতে পারবে আমেরিকা এই তালবাহানা করে? সামথিং হ্যাজ টু হ্যাপেন। সো দ্য এসপিআর ডাটা আমাদেরকে বলছে, ওয়েল, যে এইভাবে কন্টিনিউ চলতে পারে না ফর এভার, কারণ যেই কুশনটি আমাদের ছিল এটি ডিপ্লিটিং, শেষ হয়ে আসছে, ক্ষয়িষ্ণু হয়ে গেছে। নাও উই ক্যান গো ব্যাক টু ওয়ার্নিং ইস্যুড এগেন, আমরা যেই ওয়ার্নিংগুলো ইস্যু হচ্ছে সেখানে ফেরত যাব। ইভেন দ্য ফেডারেল রিজার্ভ, তারা ইস্যু করেছেন ওয়ার্নিং। দ্য প্রেসিডেন্ট অফ দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ ক্যান্সাস সিটি, উনি বলছেন যে অয়েল শক যেটি আছে এটি হয়তো টেম্পোরারি নট, ইটস মে নট বি ট্রানজিটরি। যখন দেখবেন অন স্ক্রিনে তো ধরে নিবেন এটার অর্থ হচ্ছে ইন এ ডিফারেন্ট ওয়ে, টেম্পোরারি। উনি বলছেন যে শকটি, অয়েল শকটি এসেছে, প্রাইস বেড়েছে, এটি হয়তো ক্ষণস্থায়ী নয়, দীর্ঘস্থায়ী। He says that he is skeptical about the recent price surge. উনি ভেরি স্কেপটিক্যাল এই ব্যাপারটাতে ইন অয়েল, এবং এটি ট্রানজিটরি নয়। অ্যান্ড ড্যামেজিং এফেক্ট যেটি আছে হাই এনার্জি প্রাইসের অ্যান্ড ইনফ্লেশনের, এটি অনেকখানি হয়ে গেছে। অ্যান্ড দে হ্যাভ ইউ হ্যাভ জেমি ডায়মন্ড হচ্ছে সিইও অফ জেপি মর্গান অ্যান্ড চেস। উনি ওয়ার্নিং ইস্যু করেছেন যে জিও পলিটিক্যাল কনফ্লিক্ট যেটি চলেছে ক্যান কন্ট্রিবিউট টু হায়ার এনার্জি প্রাইস। এটা বুঝতেই পারছেন, এটা আরও হাই হবে বলছেন উনি, রেজাল্টিং ইন হায়ার ইনফ্লেশন, অর্থাৎ আরও জিনিসপত্রের দাম বেড়ে যাবেন, হায়ার ইন্টারেস্ট রেটও বেড়ে যাবে, যেটি প্রথমেই বলছিলাম যে ভয়ে স্টক মার্কেটে আজ পতন ঘটেছে।
আরও অনেকগুলো কারণ আছে, আগামী সপ্তাহে ভেঙে বলবো, আজকে এত সময় হবে না। সো হোয়াট জেমি ডায়মন্ড ইজ সেইং, যে যদি এই কনফ্লিক্টটা কোনোভাবে ডাজ নট এলিভেট ইনফ্লেশন, যদি ইনফ্লেশন না বাড়ায়, এটা ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিবে। ওকে, ঠিক আছে, ইনফ্লেশন অতটা ভালো না, কিন্তু ইন্টারেস্ট রেট ডেফিনেটলি বাড়ে। দ্যাট ইজ গোয়িং টু মেক এ ফেডারেল রিজার্ভ জব মাচ মোর হার্ডার। কারণ আপনারা জানেন ট্রাম্পের যে ভদ্রলোক এখন আছেন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্স, ওনার কাজ হচ্ছে, ট্রাম্প এনেছেন ওনাকে ইন্টারেস্ট কমানে। আমার মনে হয় না উনি ইন্টারেস্ট রেট কমাতে পারবেন, সম্ভব নয়। কেন সেটা কিছুক্ষণ পরে বলবো। দ্যাটস বিকজ দ্য ইনফ্লেশন ইজ হায়ার অ্যান্ড হাউ দ্য ফেডারেল রিজার্ভ এই ইন্টারেস্ট রেট কাটবে, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, কিভাবে তারা ইন্টারেস্ট রেট কমাবেন, অ্যান্ড হাউ দে আর গোনা প্রিন্ট মানি। আপনি এই অবস্থায় যদি আপনি ডলার প্রিন্ট করা শুরু করেন ফাস্টার দেন দে আর, যেভাবে আপনি অলরেডি প্রিন্ট করছেন, M2 প্রিন্ট মানি প্রিন্ট, M2 মানি প্রিন্ট যারা বোঝেন, মানি সাপ্লাই, ওকে, অলরেডি হাই। বিকজ ইফ দে ডু দ্যাট, সেটি যদি তারা না মানেন এবং আরও ডলার প্রিন্ট করা শুরু করেন, দ্যাটস বিকজ তাহলে হবে এটা টেরাবল মনিটারি পলিসি, অর্থনৈতিক পলিসি, একটা টেরাবল দৃষ্টান্ত তারা নজির স্থাপন করবেন। বিকজ দ্যাট উড অ্যাড ফিউল টু দ্য ইনফ্লেশনারি ফায়ার। কারণ এটা যদি করেন, ইনফ্লেশন এখন কি দেখেছেন, কিছুই দেখেননি, আমরা কিছুই দেখিনি, এটি 10 গুণও বেড়ে যেতে পারে। অ্যান্ড দেন ইউ হ্যাভ গোল্ডম্যান স্যাক, তারা ওয়ার্নিং দিচ্ছে, যে গোল্ডম্যান স্যাক বলছে যে অয়েল ইনভেন্টরি সিচুয়েশনের ব্যাপারে, যে সো দে আর সেইং, তারা বলছেন যে তারা খুব উদ্বিগ্ন, দে আর কনসার্ন অ্যাজ গ্লোবাল মার্কেট ইনভেন্টরি ইজ নাও অ্যাপ্রোচিং 8-year লো। গ্লোবাল ইনভেন্টরি, ফরগেট অ্যাবাউট দ্য ইউএস, অন্যান্য দেশে যে ইনভেন্টরি আছে, এইটিও গত 8 বছরে দ্য লোয়েস্ট লেভেলে এসে পৌঁছেছে। অর্থাৎ বিভিন্ন দেশ সাচ অ্যাজ জাপান, তাদের গত 3 মাস ধরে তারা রিজার্ভের উপরে চলছেন, বেশি দিন এটা চলবে না। বাট মোর ইম্পর্টেন্টলি, গোল্ডম্যান স্যাক এক্সপ্রেস করেছে কনসার্ন অ্যাবাউট কি, দ্য স্পিড, যেই স্পিডে, যেই তড়িৎ গতিতে ইনভেন্টরি খালি হয়ে যাচ্ছে, নেমে আসছে, বিং ডিপ্লিটেড। ওকে, সো অল দ্যাটস বিং সেড, এই সব কিছু তো বুঝলাম, ভালো কথা। এই ভেরি গুড কোয়েশ্চেন আপনাদের মনে আসতে পারে, আমাদের সবার কাছে মনে আসতে পারে, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দ্য স্ট্রেট অফ হরমুজ? এত কিছু ঘটে যাচ্ছে, স্ট্রেট অফ হরমুজের অবস্থাটা কি, ওখানে একটু জানতে। I want to show you this, যেটি আপনারা দেখছেন এখন। সো আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছে ভেসেল ট্রাফিক, অর্থাৎ যে পরিমাণ জাহাজ পরিবহন করা হয়ে থাকে, চলাচল করে এই জায়গাতে, গোয়িং থ্রু দ্য স্ট্রেট অফ হরমুজ। আপনি খেয়াল করে দেখবেন, ইটস এ টু কম্পেয়ার দ্য অ্যাভারেজ নাম্বার অফ ক্রসিং, যে পরিমাণ বাইরে বিফোর দ্য ওয়ার, যুদ্ধের আগে উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনি। অর্থাৎ ওয়ারাস টিপিক্যালি 120, তখন যখন হতো তখন 120 থেকে 140 ভ্যাসেল প্রতিদিন, 120 থেকে 140টি জাহাজ এখান থেকে বের হতো, ডিপেন্ডিং অন দ্য সিজন অফ কোর্স, ওকে, প্যাসিং থ্রু এভরি সিঙ্গল ডে, 120 থেকে 140টি। নাও আপনি যেটি দেখছেন ডান দিকে, সেটি হচ্ছে কি, টেক এ লুক এট দ্য সিগনিফিকেন্ট কন্ট্রাস্ট, কতখানি এটা ড্রপ করেছে। আপনাকে মনে রাখতে হবে যে এখান থেকে বিশ্বের 20% তেল বের হয়ে যায়। খালি তেল নয়, সার, ইউরিয়া, এলপিজি, যত প্রোডাক্ট আছে, অ্যামোনিয়া, অ্যালুমিনিয়াম, এখান থেকে বের হয়। কারণ পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট হাজার হাজার। I just want to know, say another relevant এবং খুব ইম্পর্টেন্ট আরেকটি জিনিস, সেটা হচ্ছে যে সিজ ফায়ার কিন্তু এখনও ভেরি ফ্র্যাজাইল, আমি বলবো ফ্র্যাজাইল, খুবই ভঙ্গুর টাইপের। ওকে, এটি আমাদের মনে রাখতে হবে। আমি জানি না আসলে এটিকে সিজ ফায়ার বলা যায় কিনা, কারণ লাস্ট উইক, দিস উইক, ইরান অ্যাটাক করেছে একটি জাহাজে, ভ্যাসেল ইন দ্য স্ট্রেট অফ হরমুজ, যেটি ক্রস করার চেষ্টা করছিল তাদের অথরাইজেশন ছাড়া। এবং আমেরিকা কি করেছে, বম করেছে সাউদার্ন ইরান। অ্যান্ড দেন ইরান আবার রিটালের প্রতিশোধ নিয়েছে, কিভাবে, মিসাইল শুট করেছে, এবং কোথায়, ইউএস এবং আপনি জানেন যে কুয়েত বেসে, এবং গত পরশু কুয়েতের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সো দিস ইজ অল হ্যাপেনিং ইন লাস্ট উইক অ্যান্ড হাফ টিল দিস উইক। অ্যান্ড দেন ওভার দ্য উইকেন্ডস, এই যে গত সপ্তাহের উইকেন্ডে ইউএস ব্লকের যেটি আছে, যেটি ইরান ব্লক করে রেখেছে ওদিকে স্ট্রেট, এদিকে আমেরিকাও ব্লক করেছে, ওকে, পার্সিয়ান গালফ। নাও এটি কিন্তু এখনো রয়ে গেছে ইন প্লেস, দে রিমেইন ইন প্লেস। সো actually shots are, hellfire missiles and এই ধরনের যেটি আছে, ইঞ্জিন রুমে একটি আগুন ধরে গেছে, কারণ তারা ওখান থেকে যাওয়ার চেষ্টা করছিল টু ইরানিয়ান পোর্টে, যেটি করেছে আমেরিকা। সো it's US Secretary of War Pete Hegseth, he thinks he's a big guy and is a big shot. উনি কি বলছেন,
উনি বলছেন ওভার দ্য উইকেন্ড, গত সপ্তাহে শেষ দিকে আমি যখন অনুষ্ঠান করে বেরিয়ে গেছি তার পরের দিন, যে ইউএস রেডি, আমেরিকা ইজ রেডি টু স্টার্ট স্ট্রাইকস অন ইরান। অর্থাৎ কথাবার্তাও কোথাও কমছে না, ইফ যদি না কোনো ডিএল পর্যন্ত আমরা যেতে পারি, অথবা কোনোভাবে আমরা কোনো ডিএলে পৌঁছতে না পারি। সো প্রেসিডেন্ট ট্রাম্প উনি কিন্তু এই একই কথা বলে আসেন, হ্যাজ বিন সেইং দ্য সেম থিং, আইদার দে, উনি কি বলছেন, দে আর গেটিং এ গ্রেট ডিএল, they are going to get a great deal, meaning Iran, or they are going to, they're going to be more fighting. অর্থাৎ কথার যে ফুলঝুরি সেটিও থামছে না। But President Trump is saying that he is going to be patient with Iran. উনি এখন ধৈর্য দেখাবেন ইরানের নিয়ে। Well, I just want to chime in that by saying, okay, so patience, খুব ভালো কথা, patience থাকা খুব ভালো কথা, patience is virtue, okay. However, US doesn't have the luxury, America doesn't have the luxury to be too patient. Karan people, the businesses, the international businesses are already suffering. We don't have that much time, because if you have to remember, আপনাকে মনে রাখতে হবে যে every day, প্রতিদিন গ্লোবাল অয়েল ইনভেন্টরি মারাত্মকভাবে কমে আসছে। So I just want to tell you this, nobody knows, আমরা কেউই জানি না ফিউচার কোথায় আছে। ফর 100% সার্টেনিটি, 100% নিশ্চয়তা দিয়ে কেউই বলতে পারে না আমাদের সামনে কি অপেক্ষা করছে। আই ডোন্ট হ্যাভ, আই উইশ আই হ্যাড এ ক্রিস্টাল বল, বাট আই ডোন্ট হ্যাভ এ ক্রিস্টাল বল টু টেল ইউ, হেই, কীভাবে এই নেগোসিয়েশন যাচ্ছে, আর ইটস গোনা গো, আর এক্স্যাক্টলি হোয়াট দ্য ওয়ার ইজ গোনা এন্ড, কবে শেষ হবে এই যুদ্ধ। স্পেশালি আপনারা যখন জানেন, ফর গুড, মানে একেবারের জন্য থামার, একেবারে না 10 দিন বা 3 দিন বা 2 সপ্তাহ এরকম নয়। I don't have a crystal ball to tell you precisely how much high oil যাবে, অয়েলের প্রাইস কত উপরে যাবে। বাট রাইট নাও, আমি যখন এই লেখাটা লিখছিলাম তখন অয়েলের প্রাইস ছিল $93 per barrel, ওকে। আজ এটি $91.20. Then you have the estimates, যে এস্টিমেটগুলো আমরা শুনছি, এস্টিমেটে সব ওয়ার্নিং, বড় বড় ওয়ার্নিং। কি ওয়ার্নিং বলছে? 93, 91, ফরগেট ইট, এটা কোথায় যেতে পারে 120, দুঃখিত 130, 150, 160, 200, অল ওভার দ্য প্লেসেস ভবিষ্যৎবাণীগুলো কোথায় যেতে পারে, ওকে, 160, 200। বাট অল আই ক্যান টেল ইউ, আমি যেটা বলতে পারি যে সাপ্লাই ডিসরাপশন কিন্তু চলছে, ইট কন্টিনিউজ, এবং এটা যদি চলতে থাকে দেন অবভিয়াসলি দ্য প্রাইস অফ অয়েল যেটি আছে এটি আরও বাড়বে, ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং আমাদের হাতের নাগালের বাইরে চলে যাবে। বিকজ দের ইজ নো মোর, ওকে, ইফ দের ইজ মোর ডিম্যান্ড, অনেক বেশি ডিম্যান্ড এই প্রোডাক্টের, অ্যান্ড দের ইজ সাপ্লাই নেই অ্যাট দিস পয়েন্ট। সো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখা দিই অন স্ক্রিনে প্লিজ। ওকে, যেটি আপনারা দেখছেন এটা হচ্ছে এলটিআই ক্রুড অয়েল, ওকে। এটি হচ্ছে গত 40 বছরের চার্ট যেটি আপনারা দেখছেন রাইট নাও, yesterday, not right now, yesterday was $93 a barrel. এটি চলে যেতে পারে $130 ব্যারেলে। ক্যান ইট? ইয়েস। অ্যান্ড আমার রেসপন্স উড বি যে অফকোর্স ইট ক্যান। ক্যান ইট? ইয়েস, অফকোর্স ক্যান। ইট ক্যান গো, এমনও হতে পারে $140 ব্যারেলে চলে যেতে পারে। এটি হয়েছিল 2008 সালে, যেটি ওইখানে আমি লাল রঙের সবচেয়ে বড় চিহ্ন দেখছেন উপরের দিকে, যখন আসলে কোনো রকম সাপ্লাই ডিসরাপশন ছিল না। এখন তো যুদ্ধের জন্য সাপ্লাই নেই, যখন 2008 সালে এটা উঠেছিল তখন সাপ্লাই ডিসরাপশন ছিল না, অ্যান্ড দ্যাটস রিসেন্ট হিস্ট্রি। অ্যান্ড যদি এবার $140 ব্যারেলে যায়, লাইক ইন 2000 অ্যাকাউন্টিং ইনফ্লেশন, রাইট, তাহলে আপনি ধরে নেবেন এটি ওই সময় যখন $140 ছিল, এখন যদি উঠে তাহলে আপনি ইনফ্লেশনে যদি কাউন্ট করেন তাহলে এটি চলে যেতে পারে আজকের ডলারের মূল্যে $200 ব্যারেল, $200 ব্যারেল। অর্থাৎ আপনি যদি আজকে $5 গ্যাস কিনছেন, দিস ইজ ইন নিউ ইয়র্ক, নট ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া ইজ অলরেডি $6-7, মেবি মোর, আপনি নিউ ইয়র্কে কিনবেন $11 থেকে $12 পার গ্যালন। ইফ দ্যাট হ্যাপেন্স, তাহলে কী হবে? আমরা কিন্তু একটা ডেভাস্টেটিং রিসেশন, অর্থনৈতিক মন্দার দিকে চলে যাব। যদিও আজকে জব মার্কেটের যে রিপোর্টটি আছে এটি বলছে যে না, অর্থনৈতিক মন্দা আসছে না। আই হাইলি ডাউট ইট। এই নাম্বারগুলো আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের হেড অফ চিফ ছিলেন, তাকে কিন্তু 2 মাস আগে ফায়ার করেছেন। আমরা নতুন একজন পেয়েছি। আমি সন্দেহ প্রকাশ করছি না, বাট উই নিড টু ওয়েট অ্যান্ড সি। যদি তেলের দাম এরকম বেড়ে যায় $200 পার ব্যারেল, তাহলে উই উইল হ্যাভ এ ডেভাস্টেটিং রিসেশন,
লাইক উই ক্যানট অ্যাফোর্ড, আমরা কিন্তু এরকম আমরা বলতে আমেরিকার মানুষ একটি রিসেশন অ্যাফোর্ড করতে পারবো না, আপনি যতই মানি প্রিন্ট করেন বসে বসে। আর সেটা যদি আমি বলি আমেরিকা, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ডের অবস্থা কি হবে। ফেডারালিজম আসবে রেস্কিউ করতে, কিন্তু এটা খুব দেরি হয়ে যাবে। নাও লিসেন, I just want to tell you this, আরেকটি ব্যাপার, the outcome of the plays out, that যেভাবে এটি কিভাবে রেজাল্টটা বের হবে এবং রেজাল্টটা কি হবে আমরা জানি না, বাট আমি যখন সেটি হবে, ডোন্ট বি ব্লাইন্ড সাইডেড অর আনপ্রিপেয়ার্ড। ওকে, যদি রিসেশন আসে অথবা খুব ভালো খবর আসে যুদ্ধ থেমে গেছে, ওয়াচ ইউর পোর্টফোলিও। আমি যখন এটি লিখছিলাম গতকালকে, ইটস ফানি, ইটস গোনা গো ডাউন বাই 30, 40, 50%. দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড টুডে, অ্যান্ড বিলিভ মি, আমি যখন এটি লিখছিলাম তখন এটি গতকালকে রাতের কথা। সো আই ওয়াজ প্রিপেয়ারিং, যদি না হয় তো না হলো, বাট মার্কেট ডাজন্ট কেয়ার আপনি কি চিন্তা করেন। মার্কেট ডাজন্ট কেয়ার হোয়াট আই ওয়ান্ট। ইট মে হ্যাপেন, মে নট হ্যাপেন, বাট আপনাকে, I know it sounds crazy, okay, but it's not far-fetched outcome considering the situation, আমরা যেই সিচুয়েশনে এখনই আছি। ওকে, নাও আমি শুধু বলবো, বি রেসপন্সিবল ইনভেস্টর, অনেক আগে বলেছি, by being prepared for it, don't be a day trader. Okay, now let's go to ইমিগ্রেশনে যাওয়া উচিত এখন। DHS, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, প্রপোজ করেছেন আরও টাফ ওয়ার্ক পারমিট রুলস, নিয়ম তারা আনছেন। এটা না, আমি দুঃখিত, এটি স্ন্যাপ IM নেই, IM কি আমরা দেখতে পাচ্ছি IM? ওকে, দ্যাটস ভেরি স্ট্রেঞ্জ। ওকে, ওকে, আমি আমার প্রডিউসার আছেন, উনি দেখছেন, বাট এনিওয়ে আরও কঠিন রুল নিয়ে আসছেন পটেনশিয়ালি, যেটির এফেক্ট পড়বে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ইমিগ্রেন্ট ওয়ার্কারের উপর। সো আন্ডার দিস নিউ প্রপোজাল, এই প্রপোজাল আন্ডারে DHS শার্পলি লিমিট করে দিবেন এলিজিবিলিটি, অর্থাৎ আপনার যে কারণে আপনি গ্রহণযোগ্যতা পান বা আপনাকে এলিজিবিলিটি দেওয়া হয় যে আপনি ওকে এলিজিবল, আপনি এটি এখন বর্তাবে ডিসক্রেশনারি। আমি গত সপ্তাহে বলেছি ডিসক্রেশনারি অর্থটি আসলে যদি সহজ বাংলায় বলি, যে অফিসার আপনার ইন্টারভিউ দিচ্ছেন তার মর্জির উপর, ডিসক্রেশনারি। ওকে, সো এটা যে লিমিটটি আছে এলিজিবিলিটি ফর ডিসক্রেশনারি এমপ্লয়মেন্ট অথরাইজেশন, যার কারণে অ্যাপ্লিকেশন যারা করবেন বা অ্যাপ্লিকেন্ট আপনি যখন থাকবেন, আপনাকে প্রমাণ করতে হবে আপনার ইকোনমিক নিড, আপনাকে পাস করতে হবে এনহ্যান্স ব্যাকগ্রাউন্ড চেক, এনহ্যান্স নাট কড়াকড়ি, তার চেয়ে অনেক উপরে, এবং আপনাকে অনেক বেশি স্ট্রিক্ট কেস বাই কেস ক্রাইটেরিয়া ফেস করতে হবে। ওকে, আমি পরবর্তীতে হয়তো আমরা আগামী সপ্তাহে দেখাতে পারবো, বাট এনিওয়ে উই হ্যাড সাম রাইট দ্য চেঞ্জেস। যদি এই চেঞ্জ বর্তায় যায়, এটা কিন্তু প্রপোজ রাইট নাও, তাহলে কি হবে, ওয়ার্ক পারমিট যখন দেওয়া হবে এটার লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য কমিয়ে দেওয়া হবে। নো মোর দেন 1 year, 1 বছরের বেশি আর কেউ ওয়ার্ক পারমিট পাবে না যখন রিনিউ করতে যাবেন, এবং আপনাকে রিনিউ করতে হবে ফর ওয়ার্ক মানে ওকে, আপনাকে এটি করতে হবে যখন রিনিউ করতে যাবেন, যেহেতু 1 বছরের, আপনাকে রিনিউ করতে হবে এটি 6 মাস পরে। এবং যারা আপনাকে যেই এমপ্লয়ার হায়ার করবেন আপনাকে, অর্থাৎ যিনি হন আপনার কর্মদাতা, তাকে আপনাকে ভেরিফাই সিস্টেমে অ্যাক্সেস দেওয়া হবে। সব যারা হায়ার করে থাকেন এমপ্লয়ার, তারা এই ভেরিফাই সিস্টেমে যে ওয়ার্ক পারমিট দেখে তারপর হায়ার করবেন, না হলে এই হায়ারটা হবে না। ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট শিফট যেটি হচ্ছে সেটি হচ্ছে দ্য ফাইনাল রিমুভাল অর্ডার্স। আপনি জানেন অনেকেই আছেন এখানে, আপনার কেস ডিসমিস হয়ে গেছে কিন্তু আপনাকে রিমুভাল অর্ডার দেওয়া হয়েছে ফাইনালি। এটিতে যারা আছেন তাদেরকে আসলে ওয়ার্ক পারমিট দেওয়া হয় না, কিছু দেওয়া হয় না, ওয়ার্ক পারমিট দেওয়া হয় কিন্তু আর দেশ থেকে বের করে দেওয়া হয় না। তাদের কী করা হয়, আচ্ছা ঠিক আছে, আন্ডার সুপারভিশন, অর্থাৎ আপনার প্রতি 2 মাস 3 মাস বা 1 মাস পর যে হাজিরা দিতে হয়, কিন্তু আপনাকে কিন্তু কাজের জন্য একটা ওয়ার্ক পারমিট দেওয়া হয়। এই রুল, এই যে রিমুভাল অর্ডারে যারা আছেন তাদেরকে ওয়ার্ক অথরাইজেশন তাদেরকে আর দেওয়া হবে না। ওকে, সো এক্সেপ্ট রেয়ার কেস ছাড়া, এবং সেটা কে ডিটারমিনেশন করবেন, DHS এটা ডিটারমিন করবেন, এটা সিদ্ধান্ত নেবেন যে ডিপোর্টেশন ইজ নট পসিবল। ঠিক আছে, ডিপোর্টেশন দেওয়া হচ্ছে না এই মুহূর্তে, কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিটে দেওয়া হবে না। ওকে,
এই প্রপোজাল আর একটা স্ট্রিক্ট স্ক্রুটিনি দিচ্ছে, সেটি হচ্ছে ক্রিমিনাল হিস্ট্রি। যদি কোনো লোক যে কোনো ধরনের ক্রিমিনাল হিস্ট্রি থাকুক, উনি যদি কাজ করে থাকেন, অ্যাপ্লাই করেন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে, এটি যে কোনো এরিয়াতে হতে পারে। যদি কোনোভাবে একবার অ্যারেস্ট হয়ে যান এবং তারপরে যদি কনভিকশন হয়ে যান, তাহলে অর্থাৎ দোষী সাব্যস্ত হয়ে যান, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু শুধুমাত্র যদি অ্যারেস্ট হন একবার, কনভিকশন হলে তো কথাই নেই, ওর এভিডেন্স থাকে যে উনার কোনো সংশ্লিষ্ট আছে কোনো গ্যাংয়ের সাথে, চোর বাটপারে এ ধরনের মানে কোনো গ্যাং ট্যাং হতে পারে, অথবা কোনো টেররিস্ট থাইজ, এটি ব্যবহার করবেন ওনারা, মূলত আপনি বুঝতে পারছেন কাদের ব্যাপারে, তাহলে আপনাকে সরাসরি ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, সরাসরি। না, এটি প্রপোজ এবং এটি যাচ্ছে, এবং এটি যখন ফাইনালাইজ হয়ে আসবে আমি আপনাদেরকে জানাবো। আপনারা খেয়াল রাখবেন, এ মাসে কিন্তু সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার রায় দেওয়া হবে। সেটি হচ্ছে জন্মসূত্রে আপনি নাগরিক কি নাগরিক না। যদি আপনার একজন পিতা বা মাতা যেই হোক না, যদি তাদের ন্যূনতম একটা গ্রিন কার্ড না থাকে, তাহলে আপনি এখানে জন্মসূত্রে নাগরিকত্ব পাবেন না। এটির রায় কিন্তু এই মাসে সুপ্রিম কোর্ট দিবে। আমি এটির দিকে চোখ রাখছি। না, স্ন্যাপের রুল যেটি আছে সেটি একটু দেখি। নতুন স্ন্যাপ, আপনারা জানেন যে ফুড স্ট্যাম্প যেটি আছে স্ন্যাপ, এটি নতুন রুল, এটা কিন্তু এখন এফেক্ট হয়ে গেছে। এফেক্ট হয়েছে জুনের 3 তারিখ থেকে। আপনারা অনেকে যারা স্ন্যাপ পেয়ে থাকেন, আপনারা কিন্তু স্ন্যাপ, ক্যাশ অ্যাসিস্ট্যান্স অ্যান্ড মেডিকেড একসাথে পেয়ে থাকেন। আপনারা লগ ইন করলে অনেকেই দেখবেন যে আপনার স্ন্যাপটা নট অ্যালাউড, কিন্তু আপনার মেডিকেড ঠিক আছে, আপনার ক্যাশ অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে, কিন্তু এটা সাসপেন্ড হয়ে গেছে। নাও কেন সেটি ব্যাখ্যা দেবো আগে। এটি আসলে নেশন ওয়াইড, সারা দেশব্যাপী, কোনো একটা স্টেটে না। তারা এই রিকোয়ারমেন্টটি বেশ বৃদ্ধায়ন করেছেন, যার ফলে মিলিয়ন ফুড স্ট্যাম্প রিসিপিয়েন্ট আছে, তাদের উপরে এই ইফেক্টটি পড়তে যাচ্ছে। একটি পরিসংখ্যান বলছে, পিউ রিসার্চের, 42 মিলিয়ন লো ইনকাম আমেরিকা, ক্যান ইউ ইম্যাজিন, 42 মিলিয়ন লো ইনকাম আমেরিকান যারা আছেন, তারা এটার উপরে রিলাই করে থাকেন। এটিকে বলা হয়ে থাকে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, না, অর স্ন্যাপ। ওকে, এটি কিন্তু আসলে তাদের কিন্তু যে দে হ্যাভ রান আউট অফ টাইম টু প্রিপেয়ার। আপনারা জানেন যে এটি জুনের 3 তারিখে শেষ হয়ে গেছে, শুরু হয়ে গেছে বলবৎ, কিন্তু অনেকে আছে এটার প্রিপারেশনটা নিতে পারেননি রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য। ওকে, নাও স্টেটস, বিভিন্ন অঙ্গরাজ্য যারা আছে, নিউ ইয়র্ক সহ অন্যান্য, তাদেরকে গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছিল যাতে তারা এই রুলটি তাড়াতাড়ি বলবৎ করতে পারেন, এবং যাতে করে তারা পটেনশিয়াল এই বেনিফিটগুলো কমিয়ে আনতে পারেন অথবা আগে থেকে মানুষকে জানাতে পারেন। ইন মাল্টিপল স্টেট, স্পেশালি আমি 2-3টে স্টেটের কথা বলছি, তার মধ্যে একটি হচ্ছে নিউ ইয়র্ক, আরেকটি হচ্ছে ক্যালিফোর্নিয়া, জুনের 1 তারিখ থেকে এই কাট অফটা ওয়ার্ক রিকোয়ারমেন্ট, মিনিং যারা আছেন তারা সাবজেক্ট টু স্টিপুলেশন, এই শর্তের মধ্যে পড়ে গেছেন। সো আপনাকে কি জানতে হবে, হোয়াট ডু ইউ হ্যাভ টু নো? ওকে, রিকোয়ারমেন্টটা কি? আপনারা যেটা দেখছেন, আপনারা যারা পরে দেখবেন প্লিজ দেখে নেবেন খুব মনোযোগ সহকারে। স্ন্যাপ ওয়ার্ক রিকোয়ারমেন্টটা হচ্ছে এরকম। আপনারা জানেন ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল পাস হয়েছিল গত বছর জুলাইতে। ওকে, সেখানে তারা বলেছিলেন 1,86 বিলিয়ন, $186 বিলিয়ন স্ন্যাপ ফান্ডিং থেকে তারা কমাবেন। দৈর্ঘ্যটা থাকবে কবে নাগাদ শুরু করেছেন গত বছর, এটি 2034 সালের মধ্যে এই close to $200 বিলিয়ন তারা কাটবেন এখান থেকে। সো দিস ইজ অ্যাকর্ডিং টু কংগ্রেশনাল বাজেট অফিস। অলসো তারা নতুন রেস্ট্রিকশন বসিয়ে দিয়েছেন এই প্রোগ্রামের উপরে, যার অন্তর্ভুক্ত হচ্ছে কি এক্সপেন্ডেড ওয়ার্ক রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনাকে কাজ করতে হবে এবং কাজ করার যে পরিধিটা সেটি তারা বাড়িয়েছেন। কেন? ফুলফিল ওয়ার্ক রিকোয়ারমেন্ট। টু ফুলফিল ওয়ার্ক রিকোয়ারমেন্ট, আমরা যদি পরবর্তী দেখি কিভাবে আপনি ওয়ার্ক রিকোয়ারমেন্টটা ফুলফিল করবেন, সেটি এখানে ব্যাপার। ওকে, তার উপরে ডিপেন্ড করবে কে পাবে এই স্ন্যাপ বেনিফিট, কে পাবে না। ওকে, না পরবর্তী যদি একটু দেখি, পরবর্তী আরেকটা আছে, দিস ইজ ওকে, আগেরটা একটু ফেরত যাই প্লিজ, থ্যাংক ইউ। ওকে, নাও টু কোয়ালিফাই, যে এটি যেটা দেখছেন আপনি, এটি অনেকগুলো ব্যাপার আছে। একটি হচ্ছে আপনাকে 20 ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে, অথবা মাসে 80 ঘন্টা কাজ করতে হবে, দুটির একটি। অথবা আপনি এমন জায়গায় কাজ করবেন যেখানে আপনাকে কমপক্ষে $217.50 আপনাকে পেতে হবে। আপনি যদি সক্ষম ব্যক্তি হয়ে থাকেন, মহিলা পুরুষ ডাজেন্ট ম্যাটার, আপনাকে কাজ করতে হবে। যদি আপনি দাবি করেন যে আপনি অক্ষম, তাহলে আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে, এবং মেডিকেল সার্টিফিকেটটা ভেরিফাইড প্রতিষ্ঠান থেকে হতে হবে। আপনি আগে নিয়ম ছিল 18 থেকে 55 বছর বয়সে যারা আছেন তাদেরকে কাজ করতে হবে, এইটি বেড়ে গেছে এখন, এই বাড়িয়ে করেছেন 18 থেকে 65 বছর। ক্যান ইউ ইম্যাজিন?
আগে ছিল 55, এখন 65। আগে ছিল যে আপনার বাচ্চা যদি 18 বছর পর্যন্ত থাকে বয়স, আপনাকে কাজ করতে হবে না, কিন্তু এটা তারা এখন কমিয়ে নিয়ে এসেছেন। আপনার বাচ্চার বয়স যদি 14 বছর হয় তাহলে এর নিচে হলে আপনি পাবেন, উপরে হলে আপনাকে কাজ করতে হবে, আপনি এটা পাবেন না। ওকে, কিছু এক্সেপশন আছে। আপনি যদি প্রেগনেন্ট থাকেন, আপনি অসুস্থ থাকেন, আপনি হুইল চেয়ারে থাকেন, ইভেন এখানে একটি নিয়ম হচ্ছে, আপনি যদি মানে 18 থেকে 65 বছরের মানুষ হয়ে থাকেন এবং আপনি যদি হোমলেসও হয়ে থাকেন, আপনাকে কাজ করতে হবে স্ন্যাপ বেনিফিট পেতে হলে। আপনি যদি ভেটারান্স অর্থাৎ আমেরিকার পক্ষ হয়ে যুদ্ধ করেছেন কিন্তু এখন রিটায়ার্ড, আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং ওয়ার্ক রিকোয়ারমেন্ট দিতে হবে, আপনি নাহলে পাবেন না। না, পরবর্তী একটি জিনিস আছে, এই পরবর্তী যেটি আছে এটি খুব ইম্পর্টেন্ট, কিভাবে কোয়ালিফাই করতে হবে, কারা কোন বাসা বা হাউসহোল্ড এটা কোয়ালিফাই করবে। তারা একটি নাম্বার দিয়েছেন যে আপনি যেখানে থাকেন সেখানে দারিদ্র সীমার মানে আপনাকে 130% নিচে থাকতে হবে। তার অর্থ কি? ওকে, তার অর্থ হচ্ছে মানে ফেডারেল একটা গাইডলাইন আছে। আপনি যদি বছরে অ্যাকর্ডিং টু 2026 সালের রুল বছরে $15,960 ইনকাম করেন এবং আপনি একক ব্যক্তি হয়ে থাকেন, সিঙ্গল পারসন, আপনার ইনকাম $15,960, আপনি আসলে দারিদ্র সীমার নিচে বাস করছেন। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ অথবা একটা বাচ্চা অর্থাৎ 3 জন হয়ে থাকে, হাউস হোল্ড অফ 3, এবং আপনি $27,320 ইনকাম করেন বছরে, আপনি দারিদ্র সীমার নিচে বাস করছেন। এরা হলো অ্যালাউড। ওকে, এবং আপনি যদি 5 জন লোক থাকে আপনার বাসায় এবং আপনার ইনকাম যদি হয়ে থাকে $38,680, আপনিও দারিদ্র সীমার নিচে বসবাস করছেন, অর্থাৎ আপনি পাবেন, আপনিও কোয়ালিফাই করুন। তাহলে আপনাকে ট্যাক্স ফাইলে প্রথমে এখানে থাকতে হবে, তারপর আপনাকে কাজ করতে হবে, তাহলে পাবেন। আর না হলে আপনি যখন লগ ইন করবেন আপনি দেখবেন আপনার স্ন্যাপ বেনিফিট বন্ধ হয়ে গেছে। এখনকার মতো এখানে শেষ করব, কারণ আমি জানি অনেকেই আফজাল করিম, হতভাগী প্রবাসী নিউ ইয়র্ক সিটি, মোহাম্মদ আজাদ, জুনায়েদ আহমেদ, আপনারা সবাই ক্যালিফোর্নিয়া থেকে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের দ্য ভিউজ এখানে শেষ করব। আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে একই চ্যানেলে একই সময়ে দ্য ভিউজ প্রোগ্রাম সন্ধ্যা 7টায়। এখনকার মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।